প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কাজ করছে। এই রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতা সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করছে এবং বর্তমান সরকারও সকলের কাছ থেকে সেই সহযোগিতা আহ্বান করছে। এক মাস অতিক্রম হলো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে যে বাস্তবতা, বন্যা পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়কে সামনে রেখে বেশ কিছু উদ্যোগ তারা গ্রহণ করেছে। এরপরও কিছু কিছু বিষয় বা ঘটনা নানা মনে প্রশ্ন সৃষ্টি করছে। তার মধ্যে আমরা যতটুকু আজকে যেটি জানতে পারলাম যে সাভার, আশুলে এবং গাজীপুরে 114টি পোশাক কারখানা সেটি বন্ধ আছে এবং এই শিল্পাঞ্চলগুলোতে বেশ কয়েকদিন ধরে অস্থিরতা চলছে। সেই কারা অস্থিরতা তৈরি করছে, এর পেছনে কারণ কি আছে সেটিও আজকে সম্মানিত আলোচকদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব, আপনাদেরকেও জানাবো। পাশাপাশি আমাদের লোডশেডিংয়ের মতো একটা পরিস্থিতি আবার তৈরি হলো, এর পিছনে কী কারণ আছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্ণ মাত্রায় স্বাভাবিক করার যে প্রত্যাশা বর্তমান সরকারের কাছে সকলের, সেটি একটি বিষয়। পাশাপাশি নিত্য পণ্যের দাম ক্রয় সীমার মধ্যে রাখার আবেদন সেটি দীর্ঘদিনের, এই বিষয়েও বর্তমান সরকার আরও সোচ্চার ভূমিকা রাখবে বলে জনগণের পক্ষ থেকে প্রত্যাশা। এবং এই বিষয়গুলোকে নিয়ে সন্ধ্যা 7:30 সম্মানিত প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন এবং যেটি গণমাধ্যমে প্রকাশিত যে খবর কিংবা প্রতিবেদন তাতে বলছে যে সরকারের গত এক মাসের গৃহীত উদ্যোগ এবং পাশাপাশি আগামী দিনে কি হতে যাচ্ছে বা তারা কি করতে যাচ্ছে সেই বিষয়টি তারা জাতির উদ্দেশ্যে পরিষ্কার করবেন। এবং এর সাথে আরও দুটি বিষয় উল্লেখ করে আপনাদেরকে আলোচনায় যেতে চাচ্ছি। সেটি হচ্ছে বিএনপি 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। তারা 14 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে তারা স্মরণ সভা করবেন। পাশাপাশি 15 সেপ্টেম্বর তারা ঢাকায় মহাসমাবেশ করবেন। এবং আরও একটি খবরে আলোচনার সাথে যেটিও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার হাই কমিশনের সাথে বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকের পরে তাদের যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত, যে নির্বাচনের সময় বেঁধে দিয়ে সরকারের উপর কোনো চাপ সৃষ্টি করবে না বিএনপি। পাশাপাশি কোনো দেশে বাংলাদেশের যে বর্তমান অবস্থা নিয়ে নানা ধরনের গুজব অপপ্রচার সেটিও আছে, উগ্রবাদের উত্থান হয়েছে সেটিও কেউ কেউ বলার চেষ্টা করছেন, মিথ্যা প্রচারণা করছেন এবং সেই বিষয়টি আমাদের দেশে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে র্যাব তারা বলছে এটি দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা। এই সমস্ত বিষয়কে সামনে রেখে আজকের আলোচনা, তার প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম চলমান অস্থিরতার নেপথ্যে কি। দুজন সম্মানিত আলোচক এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার ডান দিকে আছেন বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং সর্বডানে আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাদের দুইজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই, শুরুতেই আপনার কাছে আসতে চাই, একদম আমাদের আলোচনার শিরোনামটি নিয়ে প্রশ্নটি রাখছি যে বেশ কিছু জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ আমাদের শিল্পাঞ্চলগুলোতে যে অস্থিরতা দেখছি, এর নেপথ্যে কি কারণ হিসাবে আপনি দেখছেন বা আপনার দল দেখছে? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা আপনি যেটা বলছেন নেপথ্যের কারণটা, আমার কাছে মনে হচ্ছে নেপথ্যের যে কুশীলব শক্তি তাদের অবস্থানটা কিন্তু মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। এই যে আপনার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে একটি নতুন সরকার দায়িত্বে এসেছে, এটাকে তো আমরা বলি এটা একটা হচ্ছে জনগণ, ছাত্র সমাজের সকল শ্রেণী পেশার মানুষের একটা অভিপ্রায়ের প্রতিফলন হিসেবে সরকারটি দায়িত্ব পালন করছে। জি, এখন এই সরকারটির আগে যারা বিনা ভোটে যারা প্রায় পালাক্রমে 3টি টার্ম যারা এখানে ক্ষমতায় ছিলেন এবং দেশটাকে তারা অবাধ লুণ্ঠন ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছেন। আপনি একটা দেশের প্রধানমন্ত্রীর পিয়ন যখন 400 কোটি টাকার মালিক এবং সেটা যখন সেই দেশের প্রধানমন্ত্রী, অনির্বাচিত প্রধানমন্ত্রী, সেটা সগৌরবে যেটা এবং পাবলিকলি বলেন যে আমার পিয়ন 400 কোটি টাকা কামিয়েছে। তো একটাদের যদি আপনার চাকরের অবস্থা যদি এরকম হয় তো প্রভুর অবস্থাটা কি হবে, অনুমেয়। তো আপনারা তো দেখেছি যে আপনার পুলিশ থেকে শুরু করে নানা প্রতিষ্ঠানগুলোতে সেখানে এই পতিত স্বৈরাচারে যারা সহযোগী ছিলেন তারা যে কীভাবে দেশটা লুটপাট করেছেন, সেটা বেনজিরের কথা বলেন, সেটা মতিউরের কথা বলেন, সাবেক সচিবদের কথা বলেন, অনেকের বেলায় তো প্রশ্নগুলো আসে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেলায়ও যারা 2-4টি জায়গায় খুব ভালো ভালো জায়গায় পোস্টিংয়ে ছিলেন, লাইক কেউ এনার্জি রেগুলেটরি কমিশনে ছিলেন, কেউ হয়তো আপনার শেয়ার বাজারের আপনার কি বলে সিকিউরিটি, কি ওটা কি বলে
আমি ঠিক জানি না, কারণ এসবের সাথে তো আমি জড়িত না, জানিও না, মানে কি বলে একটা বিএস সংক্ষেপে আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সম্ভবত ভুল হতে পারে, দর্শক ক্ষমা করবেন। হয়তো। তো এইসব জায়গায় তো আপনার মানে পাবলিক ইউনিভার্সিটি টিচারদেরকে তো ডেপুটেশনে দেওয়া হতো বা চুক্তিভিত্তিক নিয়োগ হতো। আমরা তো দেখেছি তারাও সেখানে কীভাবে লুটপাট করেছে, কীভাবে মানে অবৈধভাবে টাকা কামিয়েছে, এবং বাংলাদেশের কিছু আপনার মানে শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান যারা বাংলাদেশের অর্থনীতিকে মানে লুণ্ঠনের সাথে সরাসরি জড়িত, ব্যাংকগুলোকে ফোকলা করার জন্য যারা জড়িত, তাদেরকে কীভাবে সুযোগ সুবিধা দিয়েছে, যে শিবলি রুবায়তুল ইসলামের কথা যদি ধরি, এরকম আরও অনেকের কথা আমরা ধরতে পারবো যারা হয়তো নামের আগে প্রফেসর লেখেন, ডক্টর লেখেন। এই যে ভদ্রবেশী শিক্ষিত মানুষগুলো কিভাবে এই দেশটাকে লুটপাট করছে, এই শ্রেণীগুলো তো আসলে সত্যি কথা বলতে কি এদের কাছে হাজার হাজার কোটি টাকা। এই শ্রেণীগুলো কিন্তু এখন বসে নেই। এই শ্রেণীটা এখন গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার জন্য তারা নানাভাবে চেষ্টা করছে। যেমন অলরেডি ইট ইজ এক্সপোজড, ছাত্রলীগের একজন আপনার নেতা লুঙ্গি ঠুঙ্গি পরে বার মানে মোটামুটি শ্রমিকের সামনে যে বিশাল ভাষণ দিচ্ছে। তো পিনাকি ভট্টাচার্য বলে আমাদের একজন মানে মিডিয়া সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন, তার খুবই ইউটিউবে তিনি অত্যন্ত জনপ্রিয়। তো মানে তিনি একটা ইউটিউবে একেবারেই আপনার ভিডিওগুলো ধরে 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 মানে আইডেন্টিফাই করে দেখিয়েছেন যে এই ছেলেটি ছাত্রলীগের একজন নেতা, তার ফেসবুক আইডি দেখিয়েছেন। একইভাবে একই ব্যক্তি জ্বালামি বক্তৃতা দিচ্ছেন যে মানে আপনার কারখানা মালিকরা পয়সাটি দিচ্ছেন, মানে উত্তেজনা সৃষ্টি করছেন, এটা ভাঙচুর করবেন, এটা করবেন, ওটা করবেন, ইত্যাদি ইত্যাদি। তো এখানে শ্রমিক লীগ বলেন, মানে ছাত্রলীগ বলেন, নানান লীগের লোকেরা কিন্তু নানান অসন্তোষের পেছনে তারা মানে জড়িয়েছে। যদি আপনি গাজী টায়ার্সের কথা যদি চিন্তা করেন, অনেক যেখানে আমরা মানে পত্রিকায় দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ নিখোঁজ, এই মানুষগুলো বেঁচে আছে না মারা গেছে, উই আর নট শিওর, বাট আশঙ্কা করা যদি লোকগুলো বেঁচে নেই, ভেতরে যারা লোকগুলো একেবারে মানে মানে আগুনে তারা ভস্মীভূত হয়েছেন। এই যে গাজী টায়ার্স, বাংলাদেশে একটি টায়ার কোম্পানি, গাজী টায়ার্সের মালিক আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী মিস্টার দস্তগীর, হোয়াট এভার তার রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, তিনি তো এই দেশের শিল্প স্থাপনে এবং মানে কি বলে আপনার মানে এখানে তো এখানে একটা শ্রমিকরা কাজ করেন, তাদের মানে অর্থাৎ জীবিকার প্রশ্ন, মানে আপনার মানে কি বলে মানে কর্মক্ষেত্র সৃষ্টি করার পেছনে তার ভূমিকা ছিল। ইম্পোর্ট কমিয়ে দিয়েছিলেন তিনি। আচ্ছা, তো এখন গাজী টায়ার্স কাজে যদি আপনি যদি বলেন ঘটনায় লাভবানটাকে, ঘটনায় লাভবান হচ্ছে আপনার যে সমস্ত বিদেশি টায়ার কোম্পানি আছে, কোটি কোটি শত শত কোটি টাকার আপনার মানে টায়ার আমদানি করতে হবে। ইয়েস, ওই আমদানি যাতে আপনাকে করতে হয়, আপনি যাতে মানে নিজের পায়ে না দাঁড়ান, সেজন্য যারা আপনার উন্নয়ন অগ্রগতি যারা পছন্দ করবে না, সেই সমস্ত স্থানীয় সেই সমস্ত সেই সমস্ত মানে বিদেশি শক্তির যারা এখানে সেই চক্রগুলো এখন ভীষণভাবে সক্রিয়। এবং এইটা আমাদের দল অনুভব করার পরেই, যে কথাটি আপনি আপনার উপস্থাপন শুরুতে বললেন যে বিএনপি নির্বাচনের দিনক্ষণ সময় বেঁধে দিচ্ছেন, এই কারণে কারণ আমরা ফার্স্ট যেটা চাই, দেশের স্থিতিশীলতার জন্য একটা সরকারকে স্থিতিশীল সরকার দরকার পড়বে এবং সেক্ষেত্রে সময় দেওয়া প্রয়োজন, এবং সেই জন্য আমরা চাই যে একটা স্থিতিশীল সরকার নির্বাচন আয়োজন করার জন্য যেই ধরনের পরিবেশ লাগে, প্রতিষ্ঠানগুলো আপনার নিজের পায়ে দাঁড়ানোর যে সক্ষমতাগুলো লাগে, সেইটা মানে অর্জিত না হওয়া পর্যন্ত আমরা সরকারকে মানে সামগ্রিক সহযোগিতা দিতে চাই, পাশে থাকতে চাই, তার এবং তার ভ্যানগার্ডের মতো তাকে রক্ষাও করতে চান। জি, ডক্টর রাশেদুজ্জামান রিপন, অসংখ্য ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন ভাই, আসতে চাই আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব যে শ্রমিকের অধিকার, তাদের জীবন জীবিকার প্রশ্ন নিয়ে যখন একটা অস্থিরতা সৃষ্টি করতে চায় এরকম একটি চক্র, যেটি ডক্টর রাশেদুজ্জামান রিপন ভাই বললেন, দেশে বিদেশে এই চক্রটি যখন সক্রিয়, তখন এই পোশাক কারখানায় যে চলমান অস্থিরতা, সেটিকে আমাদের দেশের যে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা আমাদের প্রয়োজনীয় সেনাবাহিনীর কিংবা রাজনৈতিক দলগুলো সবাই মিলে এটিকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ এটাকে প্রতিরোধ করা বা অস্থিরতা বন্ধ করা, সেটি সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আমি এখানে তিনটা বিষয় একটু বলতে চাই। বিশেষ করে শিল্পাঞ্চলে অস্থিরতার পিছনে আমাদের ধারণা তিনটা কারণ আছে। প্রথম কারণ হলো যে কিছু কিছু কারখানায় আমরা দেখেছি যে দীর্ঘদিন বেতন বকেয়া ছিল, ওভারটাইমের টাকা ঠিকমতো পায়নি, কিছু শ্রমিক ছাঁটাই ছিল, তাদের কিছু জেনুইন কজ আছে এবং তারা সেটার জন্য অনেক কথা বলেছিল। এবং একসময় আমরা দেখেছিলাম যে আমাদের যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, তারা যদি মালিকদেরকে ডাকতো যে আপনি বকেয়াটা পরিশোধ করছেন না কেন, তার পাত্তাই দিত না, এমনকি কলকারখানা পরিদর্শন অধিদপ্তরকেও, এবং শ্রমিকদের কথা তো গুরুত্বের মধ্যে নিতই না। সেখান থেকে একটা অসন্তোষ ছিল এবং শ্রমিকরা যখন দেখেছে একটা ব্যাপক অংশগ্রহণ
এবারে আপনারা দেখেছেন ছাত্র শ্রমিক অভ্যুত্থানে শ্রমিকদের অংশগ্রহণের পরিমাণটা কীরকম। আশুলিয়ার মতন জায়গায়, আশুলিয়ায় তো নভেম্বর মাসেও মজুরির দাবিতে 4 জন শ্রমিক জীবন দিয়েছে। তারপর আশুলিয়াতে লাশ স্তূপ করার ছবিও আমরা দেখেছি। তাহলে এই জায়গায় শ্রমিকদের মধ্যে একটা প্রচণ্ড বিক্ষোভ যেমন ছিল এই আওয়ামী সরকারের বিরুদ্ধে এবং তাদের প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে, পাশাপাশি সেই এলাকার যে দখলবাজ যাদেরকে আমরা বলি শিল্পাঞ্চলে একদল মাস্তান বাহিনীর মতন যারা থাকতেন, তাদের বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল। সেখান থেকে শ্রমিকরা মনে করেছে যে এইবার তো আমরা বোধহয় আমাদের বকেয়াগুলো ঠিকমতো পাবে। সেখান থেকে একটা অংশ এসছে। আমরা মনে করছি এদের কজটা জেনুইন, এবং এক্ষেত্রে সরকারের এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলে যে ঠিক আছে, আপনাদের সমস্যাটা নিয়ে অনেক দিন ধরে কথা বলছেন, আমরা সমাধানের জন্য উদ্যোগ নেব। কিন্তু এর পাশাপাশি আরেকটা বিষয় আমরা খেয়াল করেছি যে প্রত্যেকটা শিল্পাঞ্চলে, এই বিশেষ করে গার্মেন্টস অঞ্চলে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে একটা বিরাট বাহিনী আছে, লেফট ওভার ম্যাটেরিয়ালসের একটা বিরাট বাহিনী আছে, বাজারও আছে। এবং তাদের এত বিপুল পরিমাণ টাকা, এবং বিভিন্ন ক্ষেত্রে যেমন আশুলিয়াতে 450-র মতন বড় কারখানা আছে, ছোটো মোটগুলো 750-800 কারখানা আছে। আশুলিয়া অঞ্চলে যাদের কর্তৃত্ব, কিংবা সাভার অঞ্চলে যার কর্তৃত্ব, গাজীপুর অঞ্চলে যার কর্তৃত্ব, এদের এই যে ভাই বললেন না, রিপন ভাই বললেন যে 1000 কোটি টাকা, এদের অনেকের 1000 কোটি টাকা যে কোথা থেকে আসলো, এইরকম আমরা অনেককে দেখেছি। ফলে এখন মনে করেছি কি রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে বোধহয় এইটাও চেঞ্জ হবে। এইটা চেঞ্জ হওয়ার ক্ষেত্রে মালিকানার একটা প্রচণ্ড দখল, এবং প্রত্যেকের কিন্তু নিজস্ব বাহিনীও আছে। এই জন্য আমরা এই আন্দোলনের নামে যা হয়েছে তাতে আমরা অনেককে দেখেছি যে একটা কিশোর গ্যাং এখানে উপস্থিত হয়ে যাচ্ছে, হেলমেট বাহিনী উপস্থিত হয়ে যাচ্ছে, মোটরসাইকেল বাহিনী উপস্থিত হয়ে যাচ্ছে। আমরা মনে করি এগুলোকে কঠোর হস্তে প্রশাসনিকভাবে দখল। এবং আরেকটি বিষয় আছে যে শ্রমিকদের মধ্যে কেউ কেউ যাতে ভুল পথে বা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে এই ভুল পথে পা না বাড়ায়, সেক্ষেত্রে সতর্ক থাকার কথা বলছেন। সেই সতর্কতা থাকতে গেলে কি করতে হবে? দুটো জিনিস আমি বলি। এখন শ্রমিকরা যখন একটা কারখানায় 10,000 শ্রমিক থাকে, বাইরে থেকে যে কেউ এসে একটা উস্কানি দিলে সেটা কিন্তু খুব দ্রুত সেটা মানে শ্রমিকদের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। যে কারণে এই যে বাইরের যারা এই সমস্ত ঘটনাগুলো ঘটাতে চায় তাদের ব্যাপারে একটা সতর্ক পদক্ষেপ প্রশাসনিকভাবে রাখা উচিত। তৃতীয়ত যে বিষয়টা আছে রাজনৈতিক একটা বিষয় এখানে থাকতে পারে, সে বিষয়টা খুব সতর্কভাবে দেখা দরকার। ফলে শ্রমিকদের বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখতে হবে, আর অন্যদের যে দখল পাল্টা দখলের যে ব্যাপারটা আছে এটাকে প্রশাসনিকভাবে কঠোর হাতে দেখতে হবে। এই দুটো জিনিস। আর একটা বিষয় দেখুন, জনতা জুট বন্ধ হয়ে গেল, 7,000 শ্রমিক বেকার হয়ে গেল। ওখানে কি দাবিটা ছিল এবং সেই দাবিতে কি ছিল? এখন যে 7,000 শ্রমিক বেকার হতো তারা কিন্তু আবার ভাবছেন কারখানাটি এভাবে বন্ধ না হলেই বোধহয় ভালো হতো। কিন্তু যখন কেউ উস্কানি দিয়েছিল শ্রমিকরা কিন্তু না বুঝেও অনেক সময় সেই উস্কানির ফাঁদে পা দিয়ে দেয়। তাহলে কেন এই জায়গাটা ঘটে খেয়াল করে দেখুন, এই সমস্ত জায়গাগুলোতে সুস্থ ধারার ট্রেড ইউনিয়ন বলতে কিছু ছিল না। হয় মালিকদের প্রভাবিত কিছু ট্রেড ইউনিয়ন থাকে, অথবা কোনো কোনো জায়গায় কোনো ট্রেড ইউনিয়ন করাই যায় না। ফলে শ্রমিকদের সঙ্গে যে কথা বলবে এরকম কোনো বৈধ প্রতিনিধিগুলোর অধিকাংশই শ্রমিকের স্বার্থে কাজ করছে না। ফলে হচ্ছে কি যে মালিক প্রভাবিত বা এনজিও প্রভাবিত যে ট্রেড ইউনিয়নগুলো আছে তারা এই সমস্ত ক্ষেত্রে তাদের ভূমিকাটা ভালো নয়। আর যে সমস্ত জায়গায় ট্রেড ইউনিয়ন নাই সেখানে আসলে তাদের ভয়েসটা কে রেইজ করবে এবং কার সঙ্গে নেগোশিয়েট করবে এরকম জায়গাও নাই। এবং এখানে আরেকটি বিষয় আছে, এটা একটু রাজিকুজ্জামান রতন ভাই আপনার কাছ থেকে শুনতে চাই। ট্রেড ইউনিয়নগুলোর যারা নেতৃত্বের পর্যায়ে আছেন, অধিকাংশ ট্রেড ইউনিয়নগুলোর ক্ষেত্রে এই অভিযোগ আছে নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদের বিরুদ্ধে এটা গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট হচ্ছে, সেটা আপনিও পড়েছেন, যে তারা বিভিন্ন ছলে বলে কৌশলে মালিক পক্ষের সাথে একটা যোগাযোগ স্থাপন করে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা করে। আপনি তো এদের নিয়ে কাজ করেন, শ্রমিকদের অধিকারের প্রশ্নে কাজ করছেন। এই বাস্তবতা যে গণমাধ্যমে যেটি প্রকাশিত হয়েছে, এই বাস্তবতার সত্যতা খুঁজে পেয়েছেন কি? কিছু সত্যতা আছে, এটা মানে এটা একদম তারা দৃশ্যমান। কিন্তু এই দৃশ্যমান যারা, তাদের সঙ্গে দেখবেন মালিকদের একটা দারুণ সখ্যতা আছে। ফলে এটা খুঁজে বের করাটা খুব কঠিন ব্যাপার না। কিন্তু আমরা মনে করি এই ধরনের ট্রেড ইউনিয়ন আসলে শ্রমিকদের স্বার্থের বিপক্ষেই যায়। এটাকে একটু আমাদের সতর্কভাবে দেখা দরকার। আর দুটা জিনিস একটু খেয়াল করা দরকার এখানে, যে এই যে 15 বছরের যে দুঃশাসনের যে আমরা কথাটা বলি, এই দুঃশাসনের একদিকে যেমন রাজনৈতিক নিপীড়ন ছিল, অর্থনৈতিক লুণ্ঠন ছিল, তার সঙ্গে তো শ্রমজীবী মানুষের একটা প্রচণ্ড অর্থনৈতিক কষ্ট ছিল। তাদের বেতন বেড়েছে 5% হারে, কিন্তু দ্রব্যমূল্য বেড়েছে 10, 11, 12% হারে। ফলে প্রতি মুহূর্তে তাদের বেতন বৃদ্ধি এবং দ্রব্যমূল্য বৃদ্ধি, এটার ফলে যে বৈষম্যটা এটা বেড়েছে। ফলে ছাত্রদের দিক থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে আহ্বানটা এসছে, বৈষম্যের বেদনা তো শ্রমিকদের জীবনে সবচেয়ে বেশি, তারাও কিন্তু দলে দলে যুক্ত হয়েছেন।
কিন্তু যুক্ত হওয়ার পরে তারপরে কি হবে, এই জায়গায় কিন্তু এখনও সরকারের যেহেতু সমস্ত বিষয়গুলো এখন সেটেল হয়নি, আমরা সে কারণে এই সময় একটা বিশৃঙ্খলার যুগটা থাকে। সেটা কিন্তু সব সময় যে কোনো পরিবর্তনের পরে কিছু সময় একটু বিশৃঙ্খল পরিবেশ থাকে, সেই সময় খুব দ্রুত এই জিনিসগুলোকে মানে বলতে হবে আস্থার জায়গায় নিতে হবে। আগের সরকারের কাছে শ্রমিকরা কিংবা সাধারণ মানুষ কোনো আস্থার জায়গা খুঁজে পায়নি, সেটা বিচার বিভাগে পায় নাই, সেটা প্রশাসনে পায় নাই, সেটা পুলিশের কাছে পায় নাই। আস্থার জায়গাটা যদি আবার তাদের কাছে হাজির হয় যে আমরা আছি, আপনাদের দাবিটা আমরা শুনেছি, আমরা এটা বাস্তবায়ন করার জন্য যতটুকু সম্ভব করব, এই জায়গায় শ্রমিকরা যদি একটা আস্থার জায়গা খুঁজে পায় তাহলে 15 বছর কষ্ট সহ্য করেছে, আর একটা মাস তো তারা নিশ্চয়ই কষ্ট সহ্য করবে। জি, রাজিকুজ্জামান রতন ভাই অসংখ্য ধন্যবাদ। ডক্টর রাসেলুজ্জামান রিপন ভাই, আপনার কাছে প্রশ্নটি এভাবেই রাখতে চাই, আলোচনা শুনতে চাই, যেটি রাজিকুজ্জামান রতন ভাই বললেন, যেখানে যদি রাজনীতির যতটুকু আছে, এই অস্থিরতার পেছনে রাজনীতি যতটুকু আছে সেটি নিরসন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রয়েছে। আমরা এখান থেকে আপনার দলের যে ভূমিকার যে প্রসঙ্গ, কিংবা আপনার দল এই মুহূর্তে এই অবস্থায় কি করতে চায় বা আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা সেটি শুনতে চাই ডক্টর। আসলে দেখেন, আপনার এখানে তো মানে সব ক্ষেত্রে কিন্তু একটা সুশাসন বলে একটা শব্দ আছে। জি, এই সুশাসনটা তো আসলে অনেক জায়গায় অনুপস্থিত। যেমন উনি আপনার বলেছেন মানে ফ্যাক্টরিজগুলো দেখাশোনা করার জন্য সরকারি কিন্তু একজন বড় মাপের কর্মকর্তা আছেন। এটা প্রবাবলি এটা শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা, তার ডেজিগনেশন হচ্ছে চিফ ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ। চিফ ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ অর্থাৎ কলকারখানা সমূহের প্রধান পরিদর্শক। সার্টেনলি দে হ্যাভ সো মেনি ইন্সপেক্টরস টু, যেহেতু চিফ ইন্সপেক্টর একজন আছে, ইন্সপেক্টর থাকারও কথা। এই ইন্সপেক্টরগুলো বা চিফ ইন্সপেক্টরের কাজটা কি? তার ডিপার্টমেন্টের বা তার অধিদপ্তরের কাজ হচ্ছে কলকারখানাগুলো পরিদর্শন করবে, সেখানে আপনার মানে শ্রমের পরিবেশ, কারখানার পরিবেশ আছে কিনা, যারা শ্রমিক কাজ করছেন তারা তাদের রাইটস তারা ঠিকমতো মানে ডিউলি আপনার মানে পালন হচ্ছে কিনা, অথবা অব্লিগেশনগুলো মানে হচ্ছে কিনা, এগুলো দেখার। আপনি দেখবেন যে চিফ ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ, এটা এখন বোধহয়, আগে তো একসময় ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের একটা পোস্ট ছিল, এখন এটা বোধহয় একটা এডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের পোস্ট হয়ে গেছে। কারণ এক গাদা তো আমলা, মানে উপরে তো খুব স্ফীত, নিচের দিকে উপরের দিকে খুব স্ফীত, এটা মানে পিরামিডের স্কেলটা ভেঙে গেছে আমলাতন্ত্রের যেই এটা স্ট্রাকচারটা। তো এখানে কোনো মানে কেউ মানে কাজ করেন না। ট্রেড ইউনিয়নের কথা আপনি খুব যথাযথভাবে বলেছেন, যে ট্রেড ইউনিয়ন এটা বহু বছর যাবত আমি দেখি, মানে আপনার সেটা হচ্ছে যে সেটা ব্যাংকে বলেন, যে সমস্ত জায়গায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন বলেন, তিতাস বলেন, সোনালী বলেন, অগ্রণী বলেন, জনতা বলেন, বা বিদ্যুতে বলেন, ও মাই গড, এখানে তো আরেকটা দুর্বৃত্ত শ্রেণী তৈরি হয়ে যায়। ওখানে নিয়োগ বাণিজ্য থেকে করে টেন্ডার থেকে শুরু করে নানা কিছু দুরাচারী কর্মকাণ্ড ওই ট্রেড ইউনিয়নের নামে নানা দলের অ্যাফিলিয়েটেড লোকজন অনেকে এগুলোর মধ্যে যুক্ত হয়ে যান। পদোন্নতি থেকে শুরু করে আপনার এইটা দিতে হবে, রীতিমতো এমডি ঠেমডি নানা লোকজন অপদস্থ অপমানিত হন এদের হাতে। আচ্ছা, এবং বিনিময়ে মাল কামান, এবং এদের যদি মানে যদি হিসাব নিকাশ দেখবেন জিম্মি করে ফেলে। তো সুতরাং এখানে যেটা দরকার, আমি যেটা মূলত বলতে চাচ্ছি, আপনার একটা রাজনৈতিক সুশাসন যদি থাকে এবং যদি একটা জবাবদিহিতা যদি থাকে, তাহলে এই জিনিসগুলো হতে পারতো না। তো প্রথমত যেটা, এটা একটা পলিটিক্যাল পার্টির তো কমিটমেন্টের ব্যাপার, তারা ক্ষমতায় গেলে সেটা কি করবেন। যারা অপোজিশনে থাকেন, সে ফর এক্সাম্পল আমার দল অপোজিশনে, আমার দলের অপোজিশনের লোকরা কোনো ব্যাংক বিমায়িতদের সেখানে পাত্তাই পায় না, কোনো জায়গায় আপনি দেখবেন না। আবার দেখবেন ক্ষমতায় গেলে নানান প্রতিষ্ঠান দেখবেন সব সরকারি দলের সাইনবোর্ড লাগিয়ে এটা একটা হুলস্থুল কাণ্ড কারখানা, ওগুলোটা ধান্দাবাজি করার জন্য ওই সমস্ত ফিকির শুরু হয়ে যায়। ওরা হচ্ছে আর একটা বড় ধরনের মানে মানে কি বলে মানে মানে দুর্বৃত্তের রোলে চলে যায়। প্রকৃত ট্রেড ইউনিয়নের কাজ তো মোস্ট কেসেসে করে না, এটা খুব খুব বাস্তবতা। আমরা তো ট্রেডিশনালি বা আইডিয়ালি যে সমস্ত শ্রমিক নেতাদের নাম জানতাম, যে সমস্ত একসময় শিক্ষিত মানুষেরা আপনার মানে মানে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এক্সকিউজ মি, তো সেই সমস্ত লোকদের ভীষণ অনুপস্থিত এখন। এবং মানে এবং তার মধ্যেও যারা কেউ কাজ করার চেষ্টা করছেন, সেখানে খুব যে পেনিট্রেট করতে পারছেন তা বলে মনে হয় না। তো সেই জন্য আমি যেটা বলবো যে একটা প্রথম দরকার হবে একটা সুস্থ ধারা রাজনীতি। আপনার সুশাসন মানে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য প্রথম দরকার হবে সুরাজনীতি, যেটা আমার নেত্রী বেগম খালেদা যে বলতেন যে 4G, একটা মানে গুড গভর্নেন্স 4টা শর্ত আছে। তার আগে তো গুড পলিটিক্স দিতে হবে, ভালো রাজনীতি দিতে হবে। তো ভালো রাজনীতি না দিলে আপনি তো ভালো শাসক পাবেন না, গুড গভর্নমেন্ট পাবেন না। তো
তো গুড গভর্নমেন্ট না পেলে গুড গভর্নেন্স দেবেন কোত্থেকে, জি, তাই না? এগুলো কিন্তু একটা একটার সাথে খুবই একটা একটার সাথে অঙ্গাঙ্গিভাবে খুবই জড়িত। সুরাজনীতি লাগবে, সুরাজনীতি থাকলে আপনার মানে কি বলে সুসরকার তৈরি হবে। সেই সুয়ের প্রভাবটা সকল দিকে ছড়িয়ে পড়বে। ইভেন আইন প্রণয়নের ক্ষেত্রেও যদি আপনার 300 পার্লামেন্টের মধ্যে যদি বদি মার্কা, হাজী সেলিম মার্কা, বা ওই যে কি বলে মমতাজ মার্কা, অথবা ওই যে ফেনীতে জয়নাল হাজারি মার্কা, হোয়াট এভার, এই সমস্ত লোকেরা যদি আপনার এমপি হওয়ার স্বপ্ন দেখেন, সেটা যেই দলের হোক না কেন, বাসনা দেখেন, এবং মোটামুটি পাবলিকলি পারসেপশন যাদের ব্যাপারে খারাপ, তাই না? পলিটিক্যাল পার্টিগুলোর তো একটা দায়িত্ব আছে। আপনি অনেকগুলো আইন, এখন সংস্কারের প্রশ্ন যেহেতু আসে, অনেকগুলো আপনি আইন করতে পারবেন, দ্বিকক্ষ করতে পারবেন, ত্রিকক্ষ করতে পারবেন, প্রেসিডেন্টের ক্ষমতার বৃদ্ধি করতে পারবেন, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কমাতে পারবেন, সব কিছু করতে পারবেন। তার আগে তো এ কাইন্ড অফ অ্যাকাউন্টেবিলিটি করার জন্য পার্লামেন্টে তো আপনার গুড পার্লামেন্টেরও পাঠাইতে হবে। যদি আপনি যদি সেই লোকগুলোকে যদি ল মেক করবেন, নীতি এবং এরা বলতে পছন্দ করেন, দেখবেন তারা বলেন যে আমরা ল ফ্রেমার বা আইন প্রণেতা। আসলে আমাদের বাংলাদেশে, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমি তো এইগুলো নিয়ে কাজ করি, মানে আমি লেখালেখি গবেষণায় কাজগুলো করি, তো সেখানে আমি দেখতে পাই নাই বাংলাদেশে এতগুলো আইন প্রণয়ন হলো বা সংশোধন হলো। ক্যান ইউ সাইট এ সিঙ্গেল এক্সাম্পল যে আপনার বাংলাদেশের কোনো এমপি সাহেব যে তর্ক বিতর্ক হওয়া প্রয়োজন, তারা একটা আইন প্রণয়ন তারা করেছেন? আমেরিকাতে আপনি দেখবেন, আমি অনেক, যেহেতু আমি মানে ওই দেশ সম্পর্কে আমার অনেক ধারণা আছে, ওইখানে ওইগুলো ওদের সিস্টেম সম্পর্কে আমার পড়াশোনা আছে, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার সেখানে দেখবেন যে আপনার ডেমোক্রেট আপনার একজন কংগ্রেসম্যান, তিনি একটা বিল তোলেন, কখনো কখনো রিপাবলিকান জয়েন্টলি, জাতীয় স্বার্থে জয়েন্টলি তারা বিল তোলেন, এবং সেই দেশের বিল তোলার সময় মনে করেন নাম আপনার ধরেন, মনে করেন আপনার নাম মিস্টার উইলিয়াম, তো বিলের নামই হবে উইলিয়াম বিল, এরকম কথার কথা। আমাদের দেশে তো সেই কাজগুলি আমরা করতে পারিনি। আমরা তো মনে করি যে একবার যখন আমি আইন প্রণেতা হয়েছি, আমাকে 5 বছর নামাইকে। আমরা তো বিগত পার্লামেন্টে যে পার্লামেন্টটা চলে গেল, মানে শেষ হয়ে গেল, বা তার আগে যে পার্লামেন্টটা, ওই ভদ্রের পরে ওই যে এনামুল হক বলে একটা লোক ছিল, তার অশ্লীল ভিডিও তো আমরা দেখেছি। কিন্তু আপনি কি জানেন যে এটা কি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার পরে ওই এনামুল হককে কি আপনার তার দল তাকে কি আপনার কি ব্যবস্থা নিয়েছে তা আমাদের জানা নেই, রিকল করেছে? না, করেনি। আপনি এরকম পুলিশ অফিসার এরকম অশ্লীল ভিডিও, ডিসিদের অশ্লীল ভিডিও আছে, জামালপুর থেকে বদলি করে নিয়ে আপনি আইনে ঢুকাই দিলেন সচিবালয়, লাভটা কি হইলো? সাকলাইন বলে একটা পুলিশ অফিসার, মানে আমি কথাটাই সঙ্গত হয়ে বলছি, সাকলাইন বলে একটা জুনিয়র পুলিশ অফিসার, বোধ হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার এরকম লেভেলের ছিল, এই ছেলেটি পরিমণির বাসায় রাত যাপন করেছে, ভিডিও আছে। কি করলেন আপনি? মানে কোনো ব্যবস্থা নিলেন না। একটা কুলাঙ্গার ঢাকার কমিশনার ছিল আপনার মানে শফিকুল, এই শফিকুল বেটা বোধ হয় এখনো বোধ হয়, মানে আই এম সরি টু মানে আই কুড নট কন্ট্রোল মাই মানে ল্যাঙ্গুয়েজ, ওই জন্য বেটাটা বলে ফেলেছে, দুঃখিত। এই যে শফিকুল নামের যে লোকটি, মানে ওকে ভদ্রলোক বলতে পারলাম না, দুঃখিত, সেটা হচ্ছে যে শফিকুল পাবলিক সার্ভিস কমিশনে স্টিল হিজ এ মেম্বার। এই পাবলিক সার্ভিস, আপনি কি জানেন তার কত বাজে বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে? এই বাজে লোকটি পাবলিক সার্ভিসেস কমিশনে থেকে ও তো আরেকটা বাজে লোককে পিক আপ করবে ওরা। তো আমাদের কথা হচ্ছে কি যে সুশাসন, আওয়ামী লীগের আমলে সুরাজনীতি ছিল না বলে তারা সুসরকার করতে পারেনি, বলে তারা সুশাসন দিতে পারেনি, তাই না? তো আমি যে কথাটি বলতে চাই, আপনি জিজ্ঞেস করছেন যে আপনার পার্টির, আমার পার্টি, আমার নেতা তারেক রহমান ফার্স্ট, তিনি সুরাজনীতি ডেলিভারি দিতে চান। দেন সুরাজনীতির আউটকাম হিসেবে আমরা তো গণতন্ত্র নির্বাচনের মধ্যেই ক্ষমতা দিতে, হাসিনা বারবার ষড়যন্ত্রের ক্ষমতা আসা যায় না, তো আমরা তো রাজনৈতিক দল, পৃথিবীতে কোনো সহজে রাজনৈতিক দল আসতে পারেনি, নির্বাচন হইতে হবে। তো আমরা একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো লোকজনগুলোকে পার্লামেন্টে এনে, ছেলেরা এখন মেধার আন্দোলন করছে না, পার্লামেন্টে তো আমরা মেধার উৎকর্ষতা পার্লামেন্টে দেখাতে চাই, এবং একটা ভালো সরকারও আমরা করতে চাই, এবং আমরা এর মধ্যে দিয়ে একটা সুশাসনও চান। তখন অসংখ্য ধন্যবাদ। একটা বিরতিতে যেতে চাই। রাজিকুজ্জামান রতন ভাই প্রশ্নটি রেখে যায় যে বিগত 15 বছরে বিদ্যুৎ খাতে যে অনিয়ম, অব্যবস্থাপন এবং লুণ্ঠনের যে চিত্র, তার প্রেক্ষাপটে এখন যে লোডশেডিংয়ের চিত্র আমরা দেখছি, যে বাস্তবতা, এটি কি তারই সংযোগের কারণে অবস্থা হচ্ছে কিনা? পাশাপাশি আমাদের এই বিগত 15 বছরে যে অর্থ পাচারের যে প্রসঙ্গ, নৈরাজ্যের যে প্রসঙ্গ আমরা লক্ষ্য করছি, সেক্ষেত্রে সুশাসনের যে হচ্ছে সেই কারণগুলো খোঁজার
চেষ্টা। রাজিকুজ্জামান রতন ভাই, যে লোডশেডিংয়ের যে চিত্র দেখছি সেটি কি বিগত 15 বছরে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা, লুণ্ঠন তারই সাথে এটি সংযুক্ত কিনা? গত 15 বছর যে কাজটা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হয়েছে অনেক, আমাদের ক্যাপাসিটি বেড়েছে এত বেশি যে আমাদের প্রয়োজনের চাইতেও ক্যাপাসিটি অনেক বেশি। কিন্তু সেই বিদ্যুৎ উৎপাদনের জন্য তো জ্বালানি লাগবে, তেল লাগবে, গ্যাস লাগবে, কয়লা লাগবে। কারণ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কয়লা কিনব কী দিয়ে, জ্বালানি ভিত্তিক তরল জ্বালানিটা কিনব কীভাবে, গ্যাসেরটা কিনব কীভাবে, সেই বিষয়টা খেয়াল করা হয়নি। কোনো কোনো ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হয়েছে কিন্তু সঞ্চালন লাইন হয়নি, যেমন পায়রা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এটা হয়েছে। এই যে এগুলো কেন হয়েছে, তখন আমরা দেখেছি যে ক্যাপাসিটি চার্জের নামে আমাদের দেশে প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো এই সমস্ত কোম্পানিগুলো নিয়েছে। তার মানে এদেরকে দিয়ে দেওয়া হলো জনগণের টাকা। তারা যেহেতু বসিয়ে রেখেছে বিদ্যুৎ কেন্দ্রের, বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি অথবা বাংলাদেশ গভর্নমেন্ট সেটা নেয়নি, সেটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে বকেয়া নাকি এখন আছে বিদ্যুতের জন্য প্রায় 79,000 কোটি টাকা। কিন্তু আপনি তো প্রতি মাসে বিদ্যুতের বিল দিয়েছেন, আমি দিয়েছি, রিপন ভাইরা বিল দিয়েছেন, তাহলে বিলটা দিলাম, টাকা গেল কোথায়, এই প্রশ্নটা আসতে হবে। 3 নম্বর হচ্ছে যে আদানি গ্রুপ তারা $200 কোটি বিনিয়োগ করে তারা একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে এবং শর্ত হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎটা তারা বিক্রি করবে। এই বিদ্যুতের বিক্রির মানে দর কীরকম, আমাদের প্রয়োজন কীরকম, 1500 মেগাওয়াট, আমার নাকি বিদ্যুৎ সারপ্লাস। বিদ্যুৎ যদি সারপ্লাস হয় তাহলে আদানি গ্রুপের কাছ থেকে আমি 1500 মেগাওয়াট বিদ্যুৎ কেন কিনতে গেলাম? রাইট। এবং এরপরে আদানি বলছে তারা বাংলাদেশের কাছে $80 কোটি বিদ্যুতের বিল পাওনা আছে এবং সে চিঠিও লিখেছে। তাহলে এটা একটা জিনিস খেয়াল করে দেখুন, সে বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিনিয়োগ করেছে $200 কোটি, 1 বছরের মধ্যে বাংলাদেশের কাছে সে $80 কোটি বিদ্যুতের দাম তাদের পাওনা হয়ে গেল। তার মানে এইটা তাদের কত বড় একটা লাভজনক প্রতিষ্ঠান। এখন তারা এই বিদ্যুতের টাকা না পেলে তো বিদ্যুৎ দেবে না, এটাই স্বাভাবিক। তার মানে বিগত সরকার বিদ্যুৎ খাতে বাংলাদেশের লাভটা বুঝলো না, তারা কাদের লাভ বুঝলো, এইটা হচ্ছে একটা বড় প্রশ্ন। 2 নম্বর হচ্ছে বিদ্যুতের দাম কিন্তু দফায় দফায় বাড়ানোর জন্য তারা 3টা কৌশল করেছে। প্রথম একটা কৌশল হলো যে আমাদের বিদ্যুতের এবং জ্বালানির দামের জন্য একটা এনার্জি রেগুলেটরি কমিশন ছিল, সেখানে একটা গণশুনানি হতো, সে গণশুনানির প্রথাটা বাতিল করে দিল, নির্বাহী নির্দেশে বিদ্যুতের দাম বাড়াতে পারবে। 2 নম্বর হলো যে IMF-এর সঙ্গে ঋণ নেওয়ার একটা চুক্তি করার ফলে তারা এমন একটা জিনিস তৈরি করলো যে বছরে তারা 4 বার বিদ্যুতের দাম বাড়াতে পারবে। এবং এই বিদ্যুতের দামটা কত কৌশল দেখুন, একবারে বাড়ালে যদি বেশি নজরে পড়ে, প্রতিবার সে 5% করে বাড়াবে। তার মানে কিউমুলেটিভ ইফেক্ট কী হবে, 20%-এর জায়গাটা কিন্তু 26-27% দাম বেড়ে যাবে এবং এটা প্রতি মাসেই মানুষ দেখবে তার বিদ্যুতের দাম ক্রমাগত বাড়ছে। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে, এখানে বিদ্যুতের এই যে একদল বিদ্যুৎ ব্যবসায়ী, তারা হলো সরকারের কাছে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত গোষ্ঠী। তারা ওই কুইক রেন্টালের নামে কুইক প্রফিটের ব্যবসা করেছে, তারা এখানে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ উৎপাদন না করে টাকা নিয়েছে। এবং তারপরে যেটা হয়েছে, এর মানে ইফেক্টটা কি পড়েছে, বিদ্যুৎ এমন একটা জিনিস যে বিদ্যুৎ অন্য উৎপাদনে সহায়তা করে। আমাদের একটা সাধারণ অর্থনৈতিক হিসাবে বলা হয় যে বিদ্যুতের দাম যদি 1 টাকা বাড়ে তাহলে উৎপাদনে তার খরচ প্রায় 5 টাকার উপরে গিয়ে তার পড়ে, নানা ধরনের তার প্রভাব পড়ে, মাল্টি ডাইমেনশনাল। আমি যদি বাসায় শুধুমাত্র বিদ্যুৎ দিয়ে ফ্যান চালাই অথবা আমি যদি আলো জ্বালাই তাহলে শুধু আমি কনজিউম করলাম, কিন্তু যদি আমি কারখানায় থাকি কিংবা এইটা দিয়ে যদি আমি বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহার করি, তাহলে আমি উৎপাদনের ক্ষেত্রে, এটা যদি আমি কৃষিকাজে ব্যবহার করি, তাহলে উৎপাদন এবং ভোগের ক্ষেত্রে সেটা আরো বেড়ে যায়, বহু গুণ বেড়ে যায়। তাহলে এই ক্ষেত্রে এই জন্য বিদ্যুতের দাম বৃদ্ধির ক্ষেত্রে সবসময় আমরা বলেছিলাম যে বিদ্যুৎ দামের ক্ষেত্রে একটা এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে ছিল, যদি কোনো কোম্পানি মুনাফায় থাকে তাহলে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব করতে পারবে না। আমরা দেখেছিলাম যখন গণশুনানিতে যেতাম, প্রায় প্রত্যেকটা কোম্পানি বলছে তাদের মুনাফা হচ্ছে। আচ্ছা, মুনাফা হচ্ছে তাহলে দাম বাড়াবে কেন? আচ্ছা, মুনাফা যদি হয় তাহলে মানে সামগ্রিকভাবে লোকসান হচ্ছে কেন? তো লোকসানটা কিসের জন্য হচ্ছে? মানে হিসাবগুলো তো মিলছে না, কোনোটার সঙ্গে কোনো মিলছে না। এই জন্য আমরা বলেছিলাম বিদ্যুৎ খাতের সুশাসনটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎ নিয়ে লুণ্ঠনটা হয়েছে সবচেয়ে বেশি, এবং বিদ্যুতে আমরা জ্বালানি নির্ভরতার নামে একটা বলবো যে এনার্জি ডিপেন্ডেন্ট কান্ট্রিতে রূপান্তরিত হয়েছি। এবং ওই যে লালনের একটা গান আছে না, ঘরের চাবি পরেরও হাতে, তাহলে আমাদের বিদ্যুৎ করবো আমরা এখানে, আর বিদ্যুতের চাবি থাকবে পার্শ্ববর্তী দেশের কাছে। তো ফলে এইরকমভাবে আমাদের একটা ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ ব্যবস্থাপনা আমাদের এখানে তৈরি হয়েছিল, ঝুঁকিপূর্ণ জনগণের দিক থেকে, ঝুঁকিপূর্ণ মানে দেশের দিক থেকে, কিন্তু ঝুঁকিবিহীন মুনাফা অর্জনের খাত হিসেবে এই শাসক গোষ্ঠীটা তৈরি করেছিল। ফলে তার একটা প্রাথমিক উদ্যোগ যে আদানি বলেছে বিদ্যুৎ দেবে না, 1। 2 নম্বর হচ্ছে
অনেক ক্ষেত্রে বলছে তারা জ্বালানি পাচ্ছে না, অথবা দেশে বৈদেশিক মুদ্রার একটু টানাটানি আছে। সেই কারণে দেখুন ক্যাপাসিটি উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। এখন এইটার জন্য সামগ্রিক বিদ্যুৎ পরিকল্পনা নিয়ে যে লুণ্ঠন হয়েছিল, লুণ্ঠন ভিত্তিক পরিকল্পনা, এটাকে আমাদের দায়ী করতে হবে, এটি দূর করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ রাজিকুজ্জামান রতন ভাই। ডক্টর আসাদুজ্জামান রিউট ভাই, আসতে চাই যে বিদ্যুতের সেই শিল্প অথবা কারখানা সেটি হয়েছে এখানে বাংলাদেশের প্রয়োজনে, কিন্তু সেটি যেটি আমাদের রতন ভাই বললেন চাবি পার্শ্ববর্তী দেশের কাছে বা যারা বিনিয়োগ করেছে তাদের কাছে। এবং আরও একটি গুজব আমরা দেখছি, যদিও র্যাব সেটাকে মিথ্যা প্রচারণ হিসেবে বলছে, যে বাংলাদেশে উগ্রবাদের বিস্তার হচ্ছে, এরকম একটা মন্তব্য পার্শ্ববর্তী দেশের কোনো গণমাধ্যমে তারা প্রচার করছে, নানাভাবে সেটি বিচার বিশ্লেষণ করছে। এই অবস্থা থেকে মুক্ত অথবা উত্তরণের উপায় আমাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আপনি একটা অনেক বড় মাপের প্রশ্ন করেছেন, উত্তরটাও খুব ছোটোভাবে দেওয়ার সুযোগও নাই, একটা ব্যাখ্যা দাবি করে। ও বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে রাজিকুজ্জামান রতন বেশ ভালোভাবে স্পষ্ট করেছেন, এইখানে আমার তেমন কিছু বলার নেই। আমি শুধু যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে আপনার দেখেন যে বিগত পতিত স্বৈরাচারের যে গৃহীত যে নীতিগুলো, এই টোটাল তাদের নীতিটাই হচ্ছে আমাদের আজকে বিপর্যয়ের কারণ। সেটা জনগণের উপর দাম বৃদ্ধি বলেন, যাই কিছু বলেন, বা বৈদেশিক চাপ বলেন, যা বলেন সব কিছু তাদের ভুল নীতির কারণে। এখন এখান তো আপনার বেরোতে হবে। তো আপনার চাহিদা মানে প্রতি মাসে আপনার চাহিদা হচ্ছে অ্যারাউন্ড আপনার মানে 11 থেকে 13,000 মেগাওয়াট। শীতকালে একটু কম থাকে, ধরুন গড়ে যে 13,000 মেগাওয়াট। আপনার ক্যাপাসিটি আছে, ইনস্ট্যান্ট ক্যাপাসিটি আছে 27,000 মেগাওয়াট ক্যাপাসিটি আছে, মানে ইউ ক্যান প্রডিউস। কিন্তু প্রডিউস করতে গেলে রতন যেটা বলেছেন, আপনার অন্যান্য উপকরণ তো লাগবে, তাই না? আচ্ছা, তো উপকরণ ছাড়া তো আপনি ভাত রান্না করবেন, চাল আপনার কাছে আছে, কিন্তু আপনার তো জ্বালানি লাগবে, নাহলে আপনি ভাত রান্না করবেন কী করে? বিষয়টা হচ্ছে ওরকম। এখন চুক্তিটা এমনভাবে দেশ বিরোধী চুক্তি করেছে, জাতির স্বার্থে বিরোধী চুক্তি করেছে, যে উৎপাদন করতে পারুক আর না পারুক তাদেরকে কিন্তু টাকা দিতে হবে। মানে ওই কোম্পানিগুলো কারা? সবই আওয়ামী লীগের লোকজন, স্ট্রেট আওয়ামী লীগের লোকজন, তারা হচ্ছে কোম্পানির মালিক। আওয়ামী লীগের লোকদেরকে আপনার হাজার হাজার কোটি টাকার মালিক করে দেওয়া হয়েছে। এই সামিট গ্রুপ, এই যে আপনার বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খান, এই বাংলাদেশের টাকা, লুণ্ঠিত টাকা দিয়ে তিনি সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের মধ্যে তিনি একজন। টাকাটা কিন্তু এই দেশের টাকা, জনগণের টাকা, সব লুণ্ঠিত টাকা। আপনার এস আলমের লুণ্ঠিত টাকা সিঙ্গাপুরে। এস আলমের তো মালিকানেই, বাংলাদেশে তার নাগরিকত্ব নেই, সে নাগরিকত্ব ফর্গ করেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই শ্রেণীটা, এই যে আপনার লুণ্ঠনকারীদেরকে পয়দা করেছে, লালন পালন করেছে বিগত সরকার। বিদ্যুতের কথা যেটা বললেন, বিদ্যুতের ক্ষেত্রে সত্যি আমরা বড় মাপের ঝুঁকির মধ্যে আছি। আমাদের ক্যাপাসিটি আছে দ্বিগুণেরও বেশি, এবং এর মধ্যে আদানি নামক একটা বিস্ফোরণ আছে আমাদের। আদানি কোম্পানি, গৌতম আদানি, আপনি জানেন যে বড় বড় দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ইভেন ইন্ডিয়াও এখন তাই করে। এরা কী করে, ওই দেশের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী যখন কোনো ছোট দেশে আসে, মূলত তারা মার্কেটিং করতে আসে, তাদের কোম্পানির ব্যবসা ধরিয়ে দিতে আসে, সোজা কথা। নরেন্দ্র মোদীও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী গৌতম আদানি, এটা নিয়ে নরেন্দ্র মোদীর সমালোচনা ভারতে প্রচুর আছে। তো সেই গৌতম আদানির ব্যবসা বাংলাদেশে সমস্ত প্রাইভেট বিদ্যুৎ কোম্পানি, বাংলাদেশের যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের চেয়ে দ্বিগুণ দামে গৌতম আদানিকে আপনার মানে কাছ থেকে বিদ্যুৎ নিতে হয়েছে বাংলাদেশকে। আমি একটা ইউটিউব চ্যানেলে, আমার একটা বক্তব্য, আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে আমার নিজের নামই, ওখানে আমি একটা বলেছিলাম, ক্ষমতায় থাকার সার্ভিস চার্জ। শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, আমারটা ছিল ক্ষমতায় থাকার সার্ভিস চার্জ আর কতদিন গুনতে হবে আমাদের। এই যে পরোক্ষভাবে আদানির বিদ্যুৎ কিনে আদানিকে লাভবান মধ্য দিয়ে নরেন্দ্র মোদীকে খুশি করা, ইন্ডিয়ান গভর্নমেন্টকে খুশি করা, আমি এটা বলতে চেয়েছি সার্ভিস চার্জ। এবং এখন আমি তাই মনে করি এই সার্ভিস চার্জ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং বাংলাদেশের বিরুদ্ধে যে উগ্রবাদের যে মিথ্যা প্রচার হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে এইখান থেকে ওয়ান্স ফর অল বেরোতে হবে। বেরোবার পদ্ধতিটা কি? আপনি জানেন যে আমাদের বিভিন্ন সময় আমাদের সরকার সারচার্জ আরোপ করে জনগণের উপর। আমি মনে করি ইউনূস সরকার উচিত হবে, নাহলে বিএনপি সরকার গেলে সেটা করবে, সেটা আলাদা হবে, ইউনূস সরকার উচিত হবে একটা প্রায়শ্চিত্ত সারচার্জ আরোপ করা। আমরা এই অনিয়ম থেকে বাঁচানোর জন্য হাসিনা সরকার আমাদের উপর যে সমস্ত লাইবিলিটি চাপাই দিয়ে গেছে, এখান থেকে বেরোতে হবে। তো সেই জন্য একটা মানে প্রায়শ্চিত্ত সারচার্জ করুক, এই টাকা দিয়ে ওয়ান্স ফর অল আমরা বেরিয়ে যাই। আচ্ছা, বাংলাদেশের বিরুদ্ধে উগ্রবাদের উত্থান চলছে, এরকম একটা মিথ্যা অপপ্রচার চলছে,
দেখুন, এই যে উগ্রবাদের উত্থান ঘটছে, এই প্রচারণাটা, আমি প্রচারণাই বলবো, এটা কিন্তু নতুন না। এটা আপনি দেখবেন গোটা আপনার হাসিনা জামানায় জি, এই উগ্রবাদের উত্থানের নাম দিয়ে মাঝে মধ্যেই তারা একটা ক্যাম্পেইন করতো। ক্যাম্পেইন করার নামে আপনার ক্রস ফায়ার অভিযান ইত্যাদি, জঙ্গি ধরা, মুক্তমুখী সব অনেক নাটক ফাটক দেখানো হয়েছে এবং সারা পৃথিবীকে, বিশেষ করে আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে, শেখ হাসিনা এবং ইন্ডিয়াকে দেখাইতে চাইছে যে আমাকে রাখো, আমাকে না করো না, আমাকে না রাখলে কিন্তু এখানে উগ্রবাদ মাথাচাড়া দেবে, আমি হেফাজত ডিমোলিশ করতে পারি, আমি হুজুরদেরকে পিটাইয়া তক্তা খুলতে পারি। হ্যাঁ, তো এটা আমি হচ্ছে ওদের মহৌষধ। মানে মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালাদের মহৌষধ হচ্ছে আমি। এই ট্যাবলেট মানে মানে অনেক বছর সে খাইয়ে মোটামুটি তাদেরকে কনভিন্স করেছিল। এখন শেখ হাসিনা তো ফাইনালি তো ইন্ডিয়ার হিসাব নিকাশে মিলে নাই। এই মার্চে ইন্ডিয়ার হিসাব নিকাশ অনেক সময় মিলে না। হ্যাঁ, সাউথ ব্লক সবসময় যে হিসাব নিকাশ, এই গণেশ যে উল্টে যাবে, এটা কিন্তু ইন্ডিয়ান সাউথ ব্লক কুড নট অ্যাসেস, আই থিঙ্ক। পারে না তারা। জনগণের পালস রিড করতে না পারলে কি আর খালি হাসিনার উপর নির্ভর করলে হয় নাকি? আচ্ছা, তো যাই হোক, তো এইখানে যেটা হলো সেটা হচ্ছে রিসেন্টলি আপনার ইসরায়েলের সাথে, মানে আমার কাছে আপত্তির জায়গাটা অন্য জায়গায়, যে নরেন্দ্র মোদী যে স্টেটমেন্টগুলো করেছেন সেখানে ইসরায়েলের কথা বলেছেন, ইউক্রেনের উদাহরণ টেনেছেন, সাথে সাথে বাংলাদেশ, মানে বাংলাদেশের কোন জায়গায় নিয়ে গেছে? প্রতিরক্ষা মন্ত্রী। আচ্ছা, প্রতিরক্ষা মন্ত্রী, এবং বলেছেন মানে মানে তাদের সশস্ত্র বাহিনীকে মোটামুটি চোখ কান খোলা রাখতে বলছে। কি থ্রেটটা করতে চান? ব্যাপারটাকে এত মগের মূল্য নাকি? মালদ্বীপের সাথে পারেন না, 5 লাখ জনসাধারণ, আর এই 18 কোটি দেশের হিসাবে মানে চোখ কান খোলা রাখবেন? চোখ কি আমাদের নাই? গেল এক। দ্বিতীয়ত যে কথাটা বলতে হচ্ছে আমার কাছে ভেরি অ্যালার্মিং। দেখেন, ইন্ডিয়াতে আমি আজকে আমি ইন্ডিয়ান অপোজিশন কংগ্রেসের যিনি চিফ মিস্টার রাহুল গান্ধী, ওদের পার্লামেন্টের যে নেতা, বিরোধী দলের নেতা, রাহুল গান্ধী একটা স্টেটমেন্ট এবং অবজারভেশনতে আমি খুব বিস্মিত হইনি, বাট আমার কাছে মনে হলো, দেখেন বাংলাদেশের প্রশ্নে বিজেপি বলেন আর কংগ্রেস বলেন, তাদের দৃষ্টিভঙ্গি এক। রাহুল গান্ধীও কিন্তু সিমিলার স্টেটমেন্ট করেছেন, বাংলাদেশ উগ্রবাদের উত্থান ঘটছে, তারা এই ব্যাপারে উদ্বিগ্ন। কোথায় উগ্রবাদের উত্থান ঘটছে? বাংলাদেশে উগ্রবাদে এখন আমি চাচ্ছি, আমি বাংলাদেশে সেটা চাই, আমি সেই সরকার বাংলাদেশে দেখতে চাই যে আমার দেশের সরকারে যিনি থাকবেন, মাই ফরেন মিনিস্টার মার্সে শুটসে যে ভারতের উগ্রবাদের উত্থানের কারণে বাংলাদেশ বিচলিত এবং বাংলাদেশ উৎকণ্ঠা আছে। ওখানকার সংখ্যালঘুরা যদি নিরাপদ না থাকে, সেটা বাংলাদেশের জন্য স্পর্শকাতর এবং বাংলাদেশের নিরাপত্তা। ধন্যবাদ আপনাকে। রতন ভাই, এই যে বাংলাদেশের বিরুদ্ধে যে উগ্রবাদের বিষয়টি এনে অপপ্রচার চালাচ্ছে, শেষ কোথায়? ভারতের যে সরকারটা আছে সেও তো একটা উগ্রবাদী সরকারই। তো ফলে আমাদের এই 47-এর ভারত বিভাগের একটা বোঝা আমরা বহন করছি, ধর্মীয় উগ্রবাদ, এবং যেটা দুই দেশেই কিন্তু তারা এখান থেকে বেনিফিট নেয়। বাংলাদেশের সাম্প্রদায়িকতাকে দেখিয়ে ভারতের ওরা বেনিফিট নিতে চায়, ভারতের সাম্প্রদায়িকতা দেখে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি আবার জেগে উঠতে চায়। কিন্তু ভারতের একটা জিনিস খেয়াল করে দেখুন, এবার যে স্টেটমেন্টের ক্ষেত্রে হামাসের কথা বলেছে, তারপর ইউক্রেন যুদ্ধের কথা বলেছে, তার সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গ টেনেছে। আমরা যদি আরেক দিক থেকে একটু ভাবি যে দেখুন তো ভারতের সঙ্গে কোন দেশের সম্পর্কটা ভালো? ভারতের পার্শ্ববর্তী দেশ নেপাল, ভারতের একটু দূরেই হচ্ছে মালদ্বীপ, কিংবা পাশে পাকিস্তান, এ পাশে চীন। একমাত্র একটা ভালো প্রতিবেশী ছিলাম আমরা বাংলাদেশ, সে বাংলাদেশের ছিলাম। ফলে আমরা যেটা মনে করি যে বাংলাদেশে আমরা খুবই, আমাদের দেশটা হচ্ছে ধর্মীয় একটা দারুণ সম্প্রীতির দেশ হওয়ার কথা ছিল, কিন্তু নানাভাবে এটা কিন্তু বিঘ্নিত হয়। আমরা যদি কখনো সংখ্যালঘুর উপর আক্রমণ দেখি, কখনো আমাদের আদিবাসীদের উপর আক্রমণ দেখি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেশের মধ্যেই প্রতিবাদটা গড়ে তোলার চেষ্টা করি যে আমাদের দেশ এটা একটা সম্প্রীতির দেশ, এটাকে আমরা কখনোই নষ্ট হতে দেব না। ছোট্ট একটা ভূখণ্ডে দেখুন, ইসলাম ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, তারপরে আমাদের বৌদ্ধ ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে। ফলে এইটুকু একটা দেশে এতগুলো ধর্ম, তার সঙ্গে আমাদের আদিবাসীদের নানা ধরনের লোকায়ত ধর্ম আছে, আমাদের 50টার উপরে জাতিগোষ্ঠী আছে, সব মিলিয়ে একটা দারুণ একটা সমন্বয়ের একটা দেশ হওয়ার কথা। এইটা যেন কোনো ধরনের উগ্রবাদী দ্বারা আমাদের এই সম্পর্কটা নষ্ট না হয়, সেটা আমাদের লড়াই। সেটা এত যে বিভাজন, সেই বিভাজনকে আসলে একটি ধারায় নিয়ে আসার ক্ষেত্রে রাজনৈতিক শক্তির তো একটা ভূমিকা আছেই। গণতন্ত্রই হচ্ছে এখানে একমাত্র ঐক্যবদ্ধ করার প্রতীক। সেই কারণে আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতি এখানে গড়ে তুলতে চাই, যে প্রত্যেকটা মানুষ তিনি পরিচিত হবেন বাংলাদেশের নাগরিক হিসাবে। তার ধর্মবিশ্বাস ব্যক্তিগত, আর তার ভাষাও হয়তো তার জন্ম থেকে পাওয়া। ফলে আমরা মনে করি বাংলাদেশের নাগরিক হিসাবে নাগরিক মর্যাদা, এবং আমাদের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার মধ্যে ছিল না সাম্য,
সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা। এই মানবিক মর্যাদার বাংলাদেশটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের অভ্যন্তরের লড়াইটাই করতে হবে। বাইরের নানা ধরনের এই প্রভাব, বাইরের নানা ধরনের এটা কিন্তু অনেক সময় আমাদের দেশের অভ্যন্তরের এই সমস্ত উত্তেজনাকে বাড়িয়েও তুলতে পারে, সে ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার। এবং গণতান্ত্রিক সংস্কৃতির এটি সেটাকে আরও বেশি জোরদার করা কিংবা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং এর প্রেক্ষাপটে জবাবদিহিতা নিশ্চিত করে এবং তাকে আরও দায়িত্বশীল করা। এই প্রশ্নে যদি এই মুহূর্তে যদি আপনার কাছ থেকে শুনতে চাই, এই মুহূর্তে কি করণীয় একেবারে দুটো করে খেয়াল করে দেখুন। সাম্প্রতিক সময়ে কয়েকটা ঘটনা ঘটেছে। ধরুন একদিকে মাজারে আক্রমণ হচ্ছে, আরেকদিকে বাজার দখল হচ্ছে। বাজার দখল করছে একদল তার অর্থনৈতিক কেন্দ্রগুলো দখল করার জন্য, আরেকদিকে মানুষের মধ্যে একটা ভীতি আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। এইটাকে কিন্তু বন্ধ করা দরকার। 1, 2 নম্বর হচ্ছে মানুষের মধ্যে এই বোধটা তৈরি করতে, এই দেশটা আমাদের, এটা গড়ে তুলতে হবে আমাদের, রক্ষা করতে হবে আমাদের। এই বোর্ডটি থাকা যায়। একেবারে শেষ লাইন হিসেবে কিছু যুক্ত করবেন কিনা ডক্টর আসাদুজ্জামান রিপন? না, আমি শুধু আমি যদি আমেরিকার কথা যদি চিন্তা করেন, আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু বাইবেলে ছুঁয়ে ওই দেশের প্রেসিডেন্ট হন। ওই দেশটা কি মৌলবাদী হয়ে গেছে? ওই দেশে কি অন্য ধর্মাবলম্বীর, ওই দেশে কমলা হ্যারিস বলেন, অমুক তমুক অনেক যারা আদি হিন্দু ছিল তারা ওই প্রেসিডেন্ট হচ্ছেন না বা দায়িত্বে আছেন। তো যদি উনি যেটা বললেন, আমিও একই কথা মনে করি। দেশটা যদি গণতান্ত্রিক পদ্ধতি, রাষ্ট্রের যদি গণতান্ত্রিক চরিত্র থাকে, সরকার যদি গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়, তাহলে সকল ধর্মের ভাষাভাষী সমস্ত মানুষ নিজেদেরকে সিকিউর ফিল করবে। আরেকটি কথা হচ্ছে যে আপনার যে সরকারটি থাকবে তাকে কিন্তু আবার অন্য দেশকে বলতে হবে যে আমি কিন্তু তোমার দেশে যারা সংখ্যালঘু আছেন তারা নিরাপদে না থাকলে কিন্তু আমার নিরাপত্তা সংকট। রতন ভাই, একেবারে এক লাইন, শেষ লাইন। সবচেয়ে বড় কথা যে আমরা বহু ফুল ফুটতে দাও এবং সব ফুল দিয়ে একটা মালা যখন গাঁথবো তখন কোনো ফুলকে অসম্মানিত করা নয়, সকলেরই স্বীকৃতি থাকবে। আমরা দেশটাকেও এরকম একটা মালার মতো গাঁথতে চাই। রাজিকুজ্জামান রতন, ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।